আজ আমার বাসর রাত। সব মেয়েরই এই রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, থাকে অনেক আশা। কিন্তু আমি দুঃখ করব নাকি সুখ, কিছুই বুঝতে পারছি না। এই বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধেই করেছি। যদিও আমি বিয়ের আগে কোনো প্রেম করিনি। ঋষাদ মানে আমার বর, কিছুদিন আগেই ওনার সাথে আমার এক তিক্ত অভিজ্ঞতার পরিণয় ঘটে। ঘটনাটি ছিল এমন, আমি ইউনিভার্সিটি থেকে বাসায় ফেরার সময় কিছু গুন্ডা আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তখন আমার চিৎকার শুনে ঋষাদ আমাকে বাঁচিয়েছিল গুন্ডাদের হাত থেকে। তখন আমি ঋষাদকে চিনতাম না। ওই দিন ওকে প্রথম দেখেছিলাম, কিন্তু ঋষাদ আমাকে পাবলিক প্লেসে জড়িয়ে ধরে সমানে কপালে গালে মাথায় চুমু খেতে থাকে আর বলে, আমাকে ছেড়ে কোথায় হারিয়ে গিয়েছিলে? তোমাকে আমি কোথায় না খুঁজেছি, আর কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তো হতবম্বের মতন দাঁড়িয়েছিলাম। যখন আমার হুঁশ হলো, তখন ওনাকে ধাক্কা দিয়ে ফেলে, আমি আপনাকে চিনি না বলে কোনো রকমে দৌড়ে পালিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু উনি পিছন থেকে আমাকে ধরে ফেলেন আর বলে, তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি কি এখন আর আমাকে ভালোবাসো না? আপনার নিশ্চয়ই কোথাও অনেক বড় একটা ভুল হচ্ছে। আমি আপনাকে সত্যিই চিনি না। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এবার আমাকে যেতে দিন, না হলে আমি কিন্তু লোক জড়ো করব। তুমি আজ যা করলে তার জন্য তুমি নিশ্চয়ই পস্তাবে, এবং তা শীঘ্রই। তুমি আমার ভালোবাসাটা দেখেছিলে, এবার ঘৃণাটা দেখবে। এবার দেখো তোমার জীবনটাকে আমি কিভাবে নরকে পরিণত করি। আমার ওনার ভয়ঙ্কর লাল চোখ দেখে ভীষণ ভয় করছিল। তবুও আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে বাসায় চলে আসলাম। ওই কথা আমি বাসায় আর কারোর সাথে শেয়ার করছিলাম না। তার 2 মাস পরই বাসায় আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো। বড়লোক বাবার একমাত্র ছেলে, আর ছেলেরও নাকি আলাদা বিজনেস আছে। দেখতে সুদর্শন আর ভালো চরিত্রের। বাবা মা সম্বন্ধটা অনেক পছন্দ করেছিল। বিয়েতে আমার মতামত জানতে চাইলে আমিও অমত করিনি, যেহেতু আমার কারোর সাথে প্রেম ছিল না। এঙ্গেজমেন্টের দিন আংটি পরানোর সময় ওনাকে দেখে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। তারপর আমি অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আর বিয়েটা ভাঙতে পারিনি। কথাগুলো ভাবতে ভাবতেই কারোর রুমের ভিতরে আসার পদধ্বনি শুনতে পেলাম। ভয়ে আমার কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি আছে কপালে ওপরবেলায় ভালো জানে। কি ব্যাপার, অনেকক্ষণ ধরে সোফায় চুপচাপ বসে আছো যে, কিছু বলছো না? আমি কি কিছু বলবো? না থাক, দরকার নেই। তার চেয়ে বরং আমি চুপ করে শুয়ে পড়ি। নাম বিছানা থেকে। মানে? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। এই বলেই বিছানার কাছে গিয়ে হ্যাঁচকা দিয়ে টান দিয়ে ঋষাদ তরিকে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিল। কান্না ভেজা চোখ নিয়ে তরি ঋষাদকে জিজ্ঞেস করলো, আপনি আমার সাথে এরকম খারাপ আচরণ করছেন কেন? আমার দোষটা কি? তোমার লজ্জা করছে না এটা জিজ্ঞেস করতে? তুমি একটা লোভী আর প্রতারক মেয়ে। আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করেছো, আমাকে ধোঁকা দিয়েছো, আর আজ আমার অর্থের লোভে পড়ে আমাকে বিয়ে করেছো। কিন্তু আমি তো... একদম চুপ, কোনো কথা বলবে না। তোমার কোনো কথা শোনার আমার ধৈর্যও নেই, আর কোনো আগ্রহ নেই। আমি খাটে ঘুমাবো আর তুমি ওই সোফায়। আর কোনো কথা না বলে ঋষাদ খাটের মাঝখানে গিয়ে শুয়ে পড়ল। আর ওদিকে তরি কান্না ভেজা চোখ আর অনেকখানি কষ্ট নিয়ে সোফায় শুয়ে শুয়ে ভাবছে, যাকে কোনোদিন চোখেই দেখিনি তার সাথে কিভাবে প্রতারণা করলাম। ওদিকে ঋষাদ চোখ বন্ধ করে ভাবছে, তরি, তুমি কেন আমার সাথে এমন করলে? কেন আমার মন ভেঙে আমাকে পাষাণ করে দিলে? আমাদের বাসর রাত তো এমন হওয়ার কথা ছিল না। তুমি আমার ভালোবাসা দেখেছিলে, এবার আমার ঘৃণার আক্রোশ দেখবে। আমি তোমাকে তিলে তিলে করে মারব কষ্ট দিয়ে। আমাকে যতটুকু দিয়েছ তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি তোমাকে দেব। সারা রাত তরি কান্না করেছে। শেষ রাতে কখন তরির চোখ লেগে গিয়েছিল সে বুঝতেই পারেনি। এখন যখন ওর ঘুম ভাঙলো, তখন ও রুমের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে, বিছানা খালি। তার মানে ঋষাদ ওর আগেই ঘুম থেকে উঠে গেছে। হ্যালো ম্যাম, গুড মর্নিং। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে রেডি করে নিয়ে নিচে যাব। সবাই আপনার জন্য নিচে অপেক্ষা করছে, আর যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। এসো বৌমা এসো, তোমার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আসলে আমরা এখন চলে যাচ্ছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন মা, আপনি আর বাবা কোথায় যাচ্ছেন? মা, তুমি তো জানোই
তোমার বাবার বিজনেস গ্রামে আর ঋষাদের এখানে মানে শহরেতে, তাই আমরা আমাদের গ্রামের বাসায় ফিরে যাচ্ছি। আর তুমি আর ঋষাদ এই শহরে বাসায় থাকবে। তবে মন খারাপ করো না মা, আমরা মাঝে মাঝে এখানে আসবো আর তোমরাও মাঝে মাঝে ওখানে যাবে। ঋষাদ, বাবা বৌমাকে দেখে রাখিস, আর তোরির যখন মন চায় তখন ওর বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসিস। আর বৌমা, ঋষাদের খেয়াল রেখো, ওর রাগ একটু বেশি হলেও মনটা অনেক কোমল, তোমাকে সুখে রাখবে। মা বাবা সাবধানে যাবেন আর ভালো থাকবেন। বাবা মাকে বিদায় দিয়ে সে তরি বেডরুমে এসে আরও কান্নায় ভেঙে পড়ল। ভাবলো ওই সাইকোটার সাথে একা এই বাসায় আমি থাকবো কি করে। বাবা মা বাসায় থাকলে হয়তো ও আমার সাথে খারাপ ব্যবহার একটু কম করতো, কিন্তু এখন কি হবে। আর সৃষ্টিকর্তাই জানেন আমি ওনার কোন জন্মের প্রেমিকা ছিলাম। দরজায় হালকা টোকার শব্দে তরি নিজেকে প্রস্তুত করে জিজ্ঞেস করলো, কে? ম্যাম, আমি জবা, স্যার আপনাকে নিচে ডাকছেন। আসছি। আমাকে ডাকছিলেন? ঋষাদ কোনো কথা না বলে জবার দিকে একটু ইশারা দিয়ে নিজের মতন খবরের কাগজ পড়তে লাগলো। ম্যাম, আপনার সকালের খাবারটা খাওয়া হয়নি, আপনি টেবিলে আসুন, আমি সার্ভ করছি। এটা কি? ম্যাম, এটা করলার জুস, এই জুসটা আগে পান করে তারপর আপনাকে খাবার খেতে হবে। আমি এটা খেতে পারবো না, করলা আমি খাই না। জবা, ওকে বলে দাও যে বেলা করলার জুস না খাবে ওই বেলা খাবারটাও খেতে পারবে না। মানে 3 বেলায় খাবার আগে আমাকে করলার জুস খেতে হবে? আমি খাবো না। কথাটা শুনে ঋষাদের মুখের রং রক্তবর্ণ হয়ে গেল। তারপর জোর করে ধরে তরিকে জুসটা খাইয়ে দিল আর তরি বেসিনে গিয়ে বমি করে দিল। কালকে সারা রাত কান্নার কারণে তরির এমনিতেই শরীরটা অনেক খারাপ লাগছিল, তার ওপর আবার এই সকালবেলার অত্যাচার। তরি সব সহ্য করতে না পেরে কান্না করে দিল। তরির কান্না দেখে ঋষাদ নিজেকে আর স্থির রাখতে পারল না। তরিকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর ওর গালে, কপালে, চোখে, ঠোঁটে পাগলের মতন করে চুমু দিতে লাগলো। তারপর বলল, কেন আমাকে ছেড়ে চলে গেছিলে? বলো তুমি আমাকে ভালোবাসো। ঋষাদ তার মেড সার্ভেন্ট জবার সামনেই এই কাহিনী শুরু করলে জবা কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ওখান থেকে বের হয়ে গেল। তরি কাঁদো কাঁদো স্বরে বলল, বিশ্বাস করুন, আমি আগে কখনো আপনাকে দেখিনি, তাই আপনার সাথে প্রেম করার তো প্রশ্নই আসে না। ঋষাদ তরির কথাটা শুনে ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, ও তার মানে তুমি শুধরাবে না, দেখো এবার আমি তোমার সাথে কি কি করি। এই বলে রাগ করে ঋষাদ ওখান থেকে চলে গেল। আর এদিকে তুরি আবারও অঝরে কাঁদতে লাগলো। ম্যাম, আপনার ফোন। কে করেছে? মনে হয় আপনার বাবার বাড়ির লোক। আচ্ছা দাও। হ্যালো তরিমা, কেমন আছিস? জামাই কেমন আছে? আর বেয়াই বিয়ান কেমন আছে? সবাই ভালো আছি, তোমরা কেমন আছো মা? বাবার শরীরটা ভালো তো? আর তনু কেমন আছে? তনু আমার একমাত্র ছোট বোন। হ্যাঁ, সবাই ভালো। তোর কণ্ঠটা কেমন যেন লাগছে মা, সব ঠিক আছে তো? বাবা মা আজ সকালে গ্রামে চলে গেছেন, আর তোমাদের কথাও ভীষণ মনে পড়ছে। তাই তাই কি কান্না করতে হবে নাকি? একদম কান্না করবি না। আর হ্যাঁ, জামাইকে নিয়ে কবে আমাদের বাসায় আসছিস? আসলে ঋষাদ কোথা থেকে যেন হঠাৎ ফোনটা তরির হাত থেকে নিয়ে কাল তরিদের বাসায় যাবে এটা কনফার্ম করলো। তরি শুধু অবাক হয়ে ঋষাদের দিকে তাকিয়ে রইল। ঋষাদও তরির দিকে এক নজর তাকালো, কিন্তু ঋষাদের চোখে ছিল তরির জন্য বিরক্তিকর ছাপ। অথচ এই সম্পর্কটা এমন হওয়ার কথা ছিল না। ঋষাদ বলল, তোমার পরিবারের কারোর সাথে আমি খারাপ ব্যবহার করব না, কারণ তারা আমার কোনো ক্ষতি করেনি। কিন্তু আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছো, যার মূল্য তোমাকে নিজের চোখের জলের বিনিময়ে দিতে হবে। এই বলে ঋষাদ ওখান থেকে চলে গেল। তরি এই বলে নিজেকে সান্ত্বনা দিল যে উনি অতটা খারাপ না যতটা আমি ভেবেছিলাম। আমার সাথে খারাপ ব্যবহার করলে করুক না, আমার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করলেই চলবে। ঋষাদ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে, কিন্তু ওর চোখে এখনো ঘুম নেই। তরির দিকে চোখ পড়তেই দেখলো তরি সোফাতে গুটিসুটি মেরে শুয়ে আছে, আর ওর মুখ থেকে অপার সৌন্দর্য আর মায়ার ছটা ছড়াচ্ছে। ঋষাদ তরির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, আমাদের সম্পর্কটা তো এমন হওয়ার কথা ছিল না। আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, বিশ্বাসও অনেক করতাম, তাহলে তুমি আমার সাথে এমন কেন করলে? কেন আমার মন ভেঙে দিলে? কেন আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে? তোমাকে এর মূল্য দিতে হবে তরি, তুমি চিন্তা করো না। তোমাকে কষ্ট দিতে আমি একটুও কার্পণ্যতা করব না তরি, তোমাকে আমি অনেক যত্ন করেই কষ্ট দেব।
ম্যাম, আপনার সার্চ কমপ্লিট। শাড়িতে অনেক সুন্দর লাগছে আপনাকে। তাড়াতাড়ি নিচে যান, স্যার আপনার জন্য গাড়িতে ওয়েট করছে। এখনই যাচ্ছি। রিশাদ তরিকে গাড়ির কাছাকাছি আসতেই পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিল আর ভাবছে আজ অসম্ভব সুন্দর লাগছে ওকে। চোখ ফেরাতেই কষ্ট হচ্ছে। তরি গাড়িতে উঠে ওর পাশের সিটে বসার সাথে সাথেই রিশাদ নিজের মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তরিও কোনো কথা বলার সাহস না পেয়ে চুপ করে রইল। সারা রাস্তা কেউ কারোর সাথে কথা বলল না। কলিং বেল বেজে উঠল। ওরা মনে হচ্ছে এসে গেছে। তনু, যা তাড়াতাড়ি দরজাটা খোল। যাচ্ছি। দোলা ভাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপি, তুই কেমন আছিস? ভালো আছিস তো? তোকে আজ অনেক সুন্দর লাগছে। এই তো ভালো আছি। বাবা, মা, দিদুন ওরা সবাই কোথায়? এই তো মা, আমি রান্নাঘরে ছিলাম। কেমন আছো বাবা? কেমন আছিস মা? থাক থাক বাবা, সালাম করতে হবে না, সুখী হও। আমরা ভালো আছি। কি হলো, ওদেরকে ভিতরে নিয়ে আসবে না? এত পথ জার্নি করে আসলো, কোথায় ওদের ভিতরে এনে ঠান্ডা শরবত খাবে তা না করে শুধু কথাই বলে যাচ্ছ তোমরা। থাক বাবা, সালাম করতে হবে না, সুখী হও। ভিতরে আসো। সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জোর করে সবকিছু বেশি বেশি করে খাইয়ে দিচ্ছে। ও যেন সবার সাথে মিশে গিয়েছে আর সবাই ওকেও আপন করে নিয়েছে। দূর থেকে দাঁড়িয়ে আমি দৃশ্যটা দেখছি, ভালোই লাগছে। আমি দিদুনের ঘরে ঢুকে দিদুনের কোলে মাথা রেখে শুয়ে আছি। দিদি ভাই, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। ভালো আছো তো তুমি দিদি ভাই? দিদুন আমার সব থেকে ভালো বন্ধু। আমি সব কিছুই তার সাথে শেয়ার করি। তাই দিদুনকে সবটা না বলে শুধু এইটুকু বললাম যে আমার আর ঋষাদের সম্পর্কটা একটু অন্যরকম। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পড়ে না। আমাদের সম্পর্কটা হয়তো কোনোদিনও ঠিক হবে না। প্লিজ, তুমি আবার কাউকে কিছু বলো না। ঠিক আছে, বলবো না, কিন্তু আজ রাতেই তোদের সম্পর্ক ঠিক করে দেব আমি। রাতের খাবার খেয়ে দুজনেই আমরা রুমে ঢুকলাম। দিদুন আমাদের জন্য শরবত পাঠিয়ে দিয়েছে তনুর হাতে করে। দুজনেই 2 গ্লাস শরবত খেলাম। এটি আমার বেডরুম, তাই আমি আজ বেডে শোবো আর আপনি নিচে শোবেন। আমি তো বেডেই শোবো, যেহেতু রুম তোমার, তাই শুধু আজকের জন্য তুমি আমার সাথে বেডে শুতে পারো, আমি মাইন্ড করব না। দরকার নেই আমার আপনার সাথে বেড শেয়ার করার, আমি নিচেই শুবো। হঠাৎ মাঝরাতে তরির ঘুম ভেঙে গেল। কেমন যেন অস্থির অস্থির লাগছে ওর। অন্যরকম অনুভূতি হচ্ছে ওর মধ্যে। অদ্ভুত অদ্ভুত চিন্তা হচ্ছে ওর মধ্যে। ঋষাদকে ওর গভীরভাবে কাছে পেতে ইচ্ছে করছে, আদর পেতে ইচ্ছে করছে। ঋষাদ তো বেডে নেই, কোথায় গেল ও? এত রাতে শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে, তাহলে মনে হয় ঋষাদ বাথরুমে। ওদিকে ঋষাদ নিজের মাথা ঠান্ডা করতে এই মাঝরাতে শাওয়ার নিচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে আজ ওর কষ্ট হচ্ছে, কিন্তু এমন কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। শাওয়ার শেষ করে রুমে ঢুকতেই ঋষাদ দেখল তরি পাশ ফিরে শুয়ে আছে। ও জগ থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে ইচ্ছে করেই তরির বিছানাতে পানি ফেললো। পানিটা হাত থেকে পড়ে গেল। সরি, তুমি চাইলে বেডের এক পাশে শুতে পারো। আর কোনো উপায় না দেখে তরি ঋষাদের সাথে বেডে শুতে রাজি হলো। বেডে যাওয়ার সময় পানিতে পা পিছলে পড়তে গেলে ঋষাদ তরিকে ধরতে গিয়ে দুজনেই বেডের ওপর পড়ে যায়। লজ্জায় কেউ কারোর দিকে তাকাতে পারছে না। দুইজন দুদিকে মুখ করে শুয়ে আছে। তরি মনে মনে ভাবছে, আমার স্বামীর একটু রাগ ভাঙিয়ে কাছে গেলে ক্ষতি কি? ধুর, তরি, তুই এমন নির্লজ্জ মার্কা কথাবার্তা ভাবছিস? তোর স্বামী তোকে কাছে টেনে না নিলে তুই যাবি কেন? তবে হ্যাঁ, ও যদি নিজে থেকে আমাকে কাছে টেনে নেয়, তাহলে ওর সব ভুল ক্ষমা করে ওর ভালোবাসার ভাদনে ধরা দেব। ওদিকে ঋষাদের চিন্তার জায়গাটা আস্তে আস্তে উবে যাচ্ছে। জীবনে প্রথম ওর এরকম অনুভূতি হচ্ছে। মাথা ঠিক রাখতে কষ্ট হচ্ছে। তার উপর ও পাশ ফিরতেই দেখে তরি ওর বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে। ঋষাদ মনে করেছে তরি ঘুমিয়ে আছে, তাই ও ভাবছে আমি যন্ত্রণায় ছটপট করব আর তুমি আরাম করে ঘুমাবে, তাই না? আমার এই যন্ত্রণার ভাগ তোমাকেও নিতে হবে। যেই ভাবা সেই কাজ। ঋষাদ এক হ্যাঁচকা টান দিয়ে তরিকে নিজের দিকে করে নেয়। একেবারে নিজের কাছে এনে ওকে জড়িয়ে ধরল। ঋষাদ মনে মনে হাসছে আর ভাবছে, এখন কেমন লাগছে ম্যাডাম? এই রকম শাস্তি আমি আপনাকে মাঝে মাঝে দেব। ওদিকে তরি তো রাগে জ্বলে যাচ্ছে। ভাবছে, এটা ঋষাদ কি করলো আমার সাথে? এটা তো ভালোবাসা না, এটা হলো অপমান। ওকে এর শাস্তি তো দিতেই হবে। এবার দেখুন আমি কি করি। এরপর তরিও ঋষাদকে ঠিক ঋষাদের মতো করেই জোর করে জড়িয়ে ধরল। ঋষাদ তো পুরোই
আর তরি নিজেকে লজ্জায় ঢাকতে তাড়াতাড়ি করে পাশ ঘুরে শুল আর বলল, আজ থেকে আপনি আমার সাথে যা যা করবেন ঠিক তাই তাই আমিও করব আপনার সাথে। সকালবেলা ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই তরি দেখল ঋষাদ বাচ্চাদের মতন এলোমেলো হয়ে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত ঋষাদের মুখটা দেখে বড্ড মায়া লাগছে তরির। ও ভাবছে, ঋষাদ এমন কেন? ও কি সাইকো নাকি? কি সব আবোল তাবোল বলে। আমি নাকি ওর সাথে আগে প্রেম করেছি, কিন্তু সত্যিটা তো এই যে আমি ওকে আগে কোনো দিন দেখিইনি। চোখ বন্ধ করেই ঋষাদ তরিকে হালকা ধমকের সুরে বলল, আজব, এইভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? খানিকটা অপ্রস্তুত হয়ে তরি বলল, আমি আপনার দিকে তাকিয়ে থাকবো কোন দুঃখে? আমি তো বিছানার দিকে তাকিয়েছিলাম। কি রে মা, জামাই উঠেছে ঘুম থেকে? তাহলে যা, ওকে রুমে চা দিয়ে আয়। আমি যেতে পারবো না। ঠিক আছে, তনু রান্নাঘরে আয় তো। আসছি। ওই আপু, তোকে দিদুনের ঘরে যেতে বলেছে। মা, আমি তাহলে দিদুনের ঘরে গেলাম। আচ্ছা যা। দিদুন, ডেকেছো আমায়? কাল রাত কেমন কাটলো? মানে? ও, তাহলে তুমিই কিছু করেছিলে। এরকম কাজ আর ভুলেও কোনোদিন করবা না, তাহলে আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। রাগ করিস না দিদি ভাই, আর করব না। ওরা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলল না। বাসার কাছাকাছি এসে হঠাৎ ঋষাদ বলল, ড্রাইভার, গাড়ি থামাও, এখানে ওকে নামিয়ে দাও। বাসা তো দেখাই যাচ্ছে, এইটুকু রাস্তা হেঁটে আসুক। তরিকে নামিয়ে দিয়ে ঋষাদ গাড়ি নিয়ে বাসার ভেতরে ঢুকে গেল। তরি তো পুরোই তরি তো নিজের মনে মনে নিষাদকে সারা রাস্তা বকতে বকতে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। তরির মাথাটা এখন ভীষণ গরম হয়ে আছে। একে তো গ্রীষ্মের দুপুরের প্রখর রোদে তরির মাথা দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, তার ওপর আবার গাড়ির সাথে উড়ে আসা ধুলোবালিতে তার অবস্থা তো এখন পুরোই একাকার। কোনো রকমে সে বাসায় হাঁপাতে হাঁপাতে গিয়ে দেখে ঋষাদ বাইরে যাচ্ছে। জবা, আমার অফিসে কাজের চাপ বেড়ে গিয়েছে, আর এখন এক কাজের জন্য আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। আমার ফিরতে রাত হবে। কথাগুলো ঋষাদ তরিকে শুনিয়ে শুনিয়েই মেয়েটকে বলে গেল। এদিকে তরি তো মনে মনে রাগে ফেটে যাচ্ছে, আর তার এই রাগ অনেকটাই তার চেহারাতেও ফুটে উঠেছে। আর তা দেখে ঋষাদ মনে মনে বেশ খুশি হয়েছে আর ভাবছে, এই তো এখনই আপনার জন্য আরও এক ধামাকা অপেক্ষা করছে। ঋষাদ চলে গেল। তরি ভাবছে, ভীষণ হাঁপিয়ে গেছি, আগে ঠান্ডা পানি খাবো, তারপর ফ্রেশ হওয়া যাবে, আর তারপর ঠান্ডা মাথায় ভাববো ওটার কি অবস্থা করা যায়। তরি নিজের কাজটা সেরে বাগানে আবার এসে দোলনাতে দোল খাচ্ছে আর গুনগুন করে গান গাইছে, আর ভাবছে আজকের লোকটার একটা হালকা শিক্ষা হয়ে যাক, তারপর আমি গ্রামে বাবা মার কাছে গিয়ে কিছুদিন থেকে আসবো। না করতে পারবে না, কারণ আমি তো আর নিজের বাপের বাড়ি যেতে চাইছি না, আমি তো ওর বাবা মার কাছে গিয়েছি, থাকতে চাইছি কিছুদিন। সত্যি আমার এখানে একদম অসহ্য লাগছে, কিছুদিন গিয়ে থেকে আসলে নিশ্চয়ই ভালো লাগবে। ওই অসহ্য লোকটার থেকে তো কিছুদিন দূরে থাকতে পারবো। ম্যাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসার ভিতরে আসবেন না? এই তো আসছি, চল। ম্যাম, আপনি কি চা কফি কিছু নেবেন? এক কাপ কফি হলে ভালো হতো। এক্ষুনি আনছি। এত রাত হয়ে যাচ্ছে আর এখনো ঋষাদ আসছে না কেন? আমার তো আর তর্স হয়েছে না কখন যে ওকে শিক্ষাটা দিতে পারবো। ম্যাম, স্যার ফোন করে আপনাকে বলতে বলেছে যে তার ফিরতে একটু রাত হবে। স্যারের বন্ধু ডক্টর নীলিমা আজ দেশে ফিরছে, আর উনি নাকি এই বাসাতেই উঠবেন, তাই স্যার ওনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে সোজা বাসায় ফিরবেন। ও আচ্ছা, তাহলে তো আমার প্ল্যানটা আপাতত বন্ধ করে দিতে হবে, আর আমাকে শান্ত হয়ে থাকতে হবে, না হলে অতিথির সামনে বিড়ম্বনায় পড়তে হবে। তরি ওদের বেডরুমে এসে বিছানার চাদরটা পাল্টে নতুন একটা বিছানার চাদর বেডে বিছালো। রাত প্রায় 12:30টার দিকে ওরা বাসায় এসে পৌঁছালো। তরি, কেমন আছো তুমি? আমি ঋষাদের বন্ধু নীলিমা। হ্যাঁ আমি জানি আপি, আমি ভালো আছি। আপনারা ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দাবার সব গরম করে টেবিলে সার্ভ করছি। সত্যি তরি, ভীষণ খিদে পেয়েছে বলে নীলিমা জবার সাথে ওপরে গেল ফ্রেশ হতে। ঋষাদও ফ্রেশ হয়ে নিচে খেতে আসলো। খাওয়ার পর্ব শেষ করে তরি নীলিমাকে ওদের পাশের রুমে শোয়ার ব্যবস্থা করে দিল। ঋষাদ বেডে আর তরি সোফাতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঋষাদ যথা সময়ে অফিসে গেল। ঋষাদ অফিসে যাওয়ার পরে নীলিমা তরির সাথে দেখা করতে আসলো। ও তরিকে বলল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, চলো বাগানের দোলনাটিতে বসি। চলুন। হ্যাঁ, এবার তাহলে বলুন কি বলতে চান আপনাকে। তাহলে শোনো,
এই বলে নীলিমা কথাগুলো বলা শুরু করে দিল। প্রায় 3 বছর আগের কথা, যখন ঋষাদ ছিল খুবই দুরন্ত আর প্রাণচঞ্চল একটি ছেলে। ওর জীবন সত্যিই ছিল পরিপূর্ণ, মানুষ প্রেমে পড়লে যা হয় আর কি। ঋষাদ একটি মেয়েকে ভালোবাসতো। মেয়েটার নাম ছিল তরিঞ্জা। আমরা সবাই তাকে তরি বলে ডাকতাম। তরিও ঋষাদকে ভীষণ ভালোবাসতো। দুজন দুজনের সাথে ঝগড়া না করে একদমই থাকতে পারতো না। সারাদিন ধরে ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। দুষ্টু মিষ্টির ঝগড়া আর ভালোবাসায় যেন পরিপূর্ণ ছিল ওদের জীবন। ওদের ঝগড়ার বিচারক ছিলাম আমি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে করতে আমার কান ঝালাপালা করে দিত। সারাদিন ওদের দুজনের ফোন পেতে পেতে মাঝে মাঝে আমিই বিরক্ত হয়ে যেতাম। যেমন, ও আমার সাথে এটা করলো, ও আমাকে ওইটা বলেছে। তবে দুজনের কারোর বিপদ দেখলে চুপ থাকতে পারতো না, সবার আগেই ছুটে যেত। ওদের সম্পর্কের কথা ওদের দুই ফ্যামিলিতেও জানতো, আর সবাই রাজিও ছিল ওদের বিয়েতে। ওদের এঙ্গেজমেন্টের কয়েকদিন আগে ওরা যখন এঙ্গেজমেন্টের জন্য শপিং করে ফিরছিল, তখন ওদের কারের সাথে একটা মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়, আর ওইখানেই তরির স্পট ডেথ হয়। আর ঋষাদের মেজর ব্রেন ইনজুরি হয়। অনেক দিন লাগে ঋষাদের সুস্থ হয়ে উঠতে। যদিও ও সুস্থ হয়ে ওঠে, তারপরও কিছু কিছু স্মৃতি হালকা পাতলাভাবে ওর ব্রেন থেকে হারিয়ে যায়। যেমন তরির চেহারা, ওদের অ্যাক্সিডেন্টের কথা। ও পাগলের মতন তরিকে খুঁজতে থাকে। ওর মার কাছে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে প্রতিদিনই জিজ্ঞেস করে, আমার কি ভুল ছিল মা, যে ও আমাকে রেখে চলে গেছে আর আমাকে একটা কলও করছে না? ওর এত কিসের অভিমান মা? ও মা, ওর মা শুধু অঝরে কাঁদতো। কেউ তাকে জানানোর সাহস পায়নি তরির মৃত্যুর খবর। ও এখনো জানে না যে ওর তরির সারা জীবনের মতন ওকে ফাঁকি দিয়ে চলে গেছে। ও হঠাৎই কিছুদিন আগে আমাকে ফোন করে তোমার কথা বলল যে ও তরিকে আবারও খুঁজে পেয়েছে। তারপর তুমি ওর সাথে কেমন করো আর তোমার সাথে ও কেমন ব্যবহার করে সব। তারপর ভাবলাম দেশে যাওয়াটা আমার খুব জরুরি, তোমাকে সব কিছু খুলে বলাটা দরকার, পাছে না ওকে তুমি আবার ভুল বুঝে দৌড়ে সরিয়ে যাও। ঋষাদ কিন্তু ভালোবাসতে জানে, ওকে ভালোবাসো, দেখবে ঠকবে না। আর একটা কথা, তোমাকে দেখে কিন্তু প্রথমে আমারই ওই তরির কথা মনে পড়েছে। তুমি দেখতে প্রায় হুবহুই আমাদের ওই তরির মতোই, আর তোমার নামও তরি। সৃষ্টিকর্তার কি ইশারা দেখো, তোমাকেই যেন দ্বিতীয়বার ঋষাদের কাছে তিনি ফিরিয়ে দিয়েছেন। কথাগুলো শুনে তরির দু চোখ বেয়ে যেন জলের ধারা বইতে লাগলো। ও মুখে কোনো কথাই বলতে পারলো না। রাতে ঋষাদ যখন বাসায় ফিরল, ও তখন তরিকে নিচে কোথাও দেখতে পেল না। ও মনে মনে ভাবছে, এমনিতে তো ওকে সবসময় নিচে দেখতে অফিস থেকে ফিরে আসে, কিন্তু আজ কোনো অসুখ বিসুখ ফিরল না। এই ভেবে ও বেডের রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখে রুম পুরো অন্ধকার। ও যেই লাইটের সুইচ অন করতে যাবে, ঠিক তখনই তরি কোথা থেকে এসে ঋষাদকে জাপটে ধরে। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ঋষাদ আলতো করে তরির কপালে একটা চুমু দিয়ে বলল, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর সরি আমার খারাপ ব্যবহারের জন্য। ধুর বোকা, ওটাই ছিল আমাদের প্রেমের শুরুয়াত।